ছিলাম যে আমরা তিনজন বক্তা ৬ থেকে ৭টি ক্ষেত্র দেখিয়েছি। এই ক্ষেত্রগুলোর উপরে সামগ্রিকভাবে একটি দেশের উন্নতি নির্ভর করে। কোনোদিন একটি ক্ষেত্র দিয়ে একটি দেশের উন্নতি আমরা ডিফাইন করতে পারি না। আমরা ক্ষেত্রগুলো দেখিয়েছি ব্যবসা, রাজনীতি, শিক্ষা, শিল্প, সব কিছুর আপনার একটি সামগ্রিক সমন্বয় প্রয়োজন। আপনি কখনো একটা ক্ষেত্র দিয়ে একটা দেশকে একটা ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন, কিন্তু একটা নির্দিষ্ট এলাকায় ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি কখনো সফলতম হতে পারবেন না। তাই আপনার সবগুলোর সামগ্রিক একটি উন্নয়ন প্রয়োজন। কেন আজকে আগামী ১০০ বছরে কিংবা ৮০ বছরে ভারত বাংলাদেশের থেকে এগিয়ে থাকে, এখানে গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে ভারতের ভূ রাজনৈতিক যে অবস্থান সেটি, কিন্তু তারা আজকে একবার এটি গণ্য করছেন না। কারণ দেখুন, আজকে ভারতের একটি রাজ্যেরও আয়তন বাংলাদেশের আয়তনের চেয়ে বেশি। বাংলাদেশের ৩ দিক দিয়ে ভারত রয়েছে। ভারত রীতিমতো একটি পরাশক্তি হয়ে উঠছে। আজকে ভারতের আইআইটির মতো প্রতিষ্ঠান, বিশ্বের ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের এই আইআইটি প্রতিষ্ঠানই রয়েছে ৩ থেকে ৪টি, কিন্তু আমার এই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ১,০০০-এর মধ্যেও থাকতে পারে না। তাহলে সমস্যাটি কোথায়? আমাদের এই শিক্ষাক্ষেত্রে উন্নত করতে হবে। আপনারা যে আর্থসামাজিক উন্নয়নের প্যারামিটারগুলো দেখাচ্ছেন, এগুলো দিয়ে আমি দরিদ্র থেকে উন্নয়নশীল মধ্যম আয়ের দেশ, উন্নত দেশ পর্যন্ত যেতে পারবো না। এই স্টেপগুলো পার করবো। আমি যখন উন্নত দেশে যাব, তখন আমার এই যে দিকগুলো রয়েছে এগুলো আমাকে উন্নত করতে হবে। আমার যে ব্যবসা, এই ব্যবসা তরুণদের জন্য একটি জায়গা সৃষ্টি করতে হবে। আজকে কি হয়েছে? আজকে হয়েছে যে পুরো বাংলাদেশের যে হাসপাতালের যে সিস্টেম, স্বাস্থ্য খাত, এটি ৮ থেকে ১০টি কোম্পানির হাতে, মানুষের হাতে জিম্মি রয়েছে। এটি থেকে বের হয়ে আসতে হবে। আজকে আমাদের ঢাকা শহর কেন্দ্রিক সব কিছু সেন্ট্রালাইজড হয়ে গিয়েছে। এখান থেকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। ঢাকা শহর পৃথিবীর বসবাসের অনুপযোগী শহরদের মধ্যে অন্যতম। এই অন্যতম হওয়ার যে কারণটি, এই অন্যতম কারণটি হচ্ছে এটি। আমাদেরকে এই জায়গাগুলোতে কাজ করতে হবে। আপনি ডেল্টা প্লেনের কথা বলছেন, আপনি প্যারিস চুক্তির কথা বলছেন। এই প্যারিস চুক্তি থেকে যেমনটি ট্রাম্প করেছিল, যখন ইচ্ছা তাদের স্বার্থ থাকবে না, বের হয়ে যাবে। আপনাকে আপনাদের নিজের স্বার্থ দেখতে হবে। আপনি দেখবেন ওই কার্টাগোনা প্রোটোকল চালু হয়েছিল ঠিকই। যুক্তরাষ্ট্র মনে করেছে যে পরিমাণ কার্বন নিঃসরণের লিমিট দেওয়া হয়েছে সেটা তার পক্ষে মানা সম্ভব না, সে বের হয়ে গিয়েছে। তারা সেইটুকুই লক্ষ্য করবে। তাই মাননীয় বিচারক মণ্ডলী, আমরা বিশ্বাস করি বাংলাদেশ অবশ্যই সফলতম একদিন রাষ্ট্র হবে, সেটি আমরা স্বপ্ন দেখি, কিন্তু একবিংশ শতাব্দীর মধ্যে এটি সম্ভব নয়। যখন আমাদের সামনে ভারত রয়েছে, সম্ভব হবে যদি আমরা যে সীমাবদ্ধ ক্ষেত্রগুলো দেখিয়েছি সেগুলোতে কাজ করতে পারি। আমরা প্রত্যাশা করি কোনো একদিন আমাদের প্রজন্ম বাংলাদেশকে সফলতম রাষ্ট্র হিসেবে দেখবে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। আজকের বিতর্ক প্রতিযোগিতায় আগত পক্ষ এবং বিপক্ষ দলকে সম্মানিত বিচারক মণ্ডলীর প্যানেলের পক্ষ থেকে একটি করে প্রশ্ন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আনম ফাইজুল হক জুরিক ১৪তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের বিতর্কী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব। ধন্যবাদ। আমরা অত্যন্ত চমৎকার একটি বিষয়ে খুব প্রাণবন্ত একটি বিতর্ক অবলোকন করলাম এতক্ষণ ধরে। এটি আসলে একটি চমৎকার বিষয় ছিল। আমার পক্ষের দলের কাছে প্রশ্ন একটি, সেই প্রশ্নটি হচ্ছে, আমরা দেখেছি আজকের বিতর্কটা অধিকাংশ সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে নিয়োজিত ছিল, কিন্তু যেহেতু দক্ষিণ এশিয়ার দেশ রয়েছে ৮টি,